নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, আর জহিতার সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আরো 12 শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, রাহুলের যাত্রাপথে মাধ্যমিক জট। 3টি গাড়ির অনুমতি নিয়ে ক্ষোভ প্রকাশ অধীরের। মাত্র 3টি গাড়ির অনুমতি কেন? অধীর রাহুলের নিরাপত্তায় ঘাটতির আশঙ্কা অধীরের। আমরা জহিতা আজকে দেখলাম ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় শেষ দিন এবং সেখানে বীরভূমে একেবারে ঢুকতে অনুমতি দিল না প্রশাসন। একেবারে আমরা দেখেছি প্রথম থেকে কিন্তু রাহুলের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা বারবার বাধার সম্মুখীন হয়েছে এই রাজ্যে এসে। আবারও এবার যদিও বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার কথাই রেখেই তাদের এই কর্মসূচিতে একাধিক কাটছাঁট করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক কর্মসূচি কাটছাঁটের অনুমতি দেওয়া হয়েছে একেবারে। এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম জহিতা, গত বৃহস্পতিবার রাহুল গান্ধীর নেতৃত্বে যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলায় পা রাখে এবং সেই সময় একাধিকবার জটের সম্মুখীন হয়েছেন রাহুল গান্ধী, কোথাও যেরকম বাধার মুখে তিনি পড়েছেন, অন্যদিকে আমরা এই ছবিও দেখেছি কোথাও গিয়ে রাহুল গান্ধীর গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছিল। সেই ছবি যখন সামনে আসে তখন আমরা দেখলাম যে মল্লিকার্জুন খার্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন যাতে রাহুল গান্ধীর বাংলায় এই পদযাত্রাকে কেন্দ্র করে কোনো রকম অনিশ্চয়তা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু আজ দেখা গেল যে বীরভূম জেলা প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়েছে, যদিও সেখানে মাধ্যমিক জট রয়েছে এবং 3টি গাড়ির অনুমতি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং রাহুলের যাত্রাপথে মাধ্যমিক জট, 3টি গাড়ির অনুমতি নিয়ে ক্ষোভ প্রকাশ অধীরের। মাত্র 3টি গাড়ির অনুমতি কেন? রাহুলের নিরাপত্তায় ঘাটতির আশঙ্কা অধীর রঞ্জন চৌধুরীর। মণিপুর থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা। এই ভারত জোড়ো ন্যায়যাত্রায় বেশ কিছু সময় আমরা দেখেছি, যেরকম কলকাতা টিভি সফর সঙ্গী ছিল, প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং সেই জায়গায় আজ বাংলায় শেষ দিন রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা। তবে মাধ্যমিক পরীক্ষা থাকায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য যে সময়সীমা রয়েছে, বেলা 1টায় মাধ্যমিক শেষ হচ্ছে, তারপর যাত্রা করবে রাহুল গান্ধী, কারণ এই সময়সীমার মধ্যে কোনো রকম রোড শো বাংলায় হচ্ছে না, পাশাপাশি কোনো পদযাত্রা যেরকম হচ্ছে মাইকিং হচ্ছে না। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন আপনাদের শোনাই। রাহুল গান্ধীর জন্য কি এরকম 3টে গাড়ি, কারণটা কি বুঝছি না। আমরা কি আইন ভাঙছি? কোনো কি বলা আছে নোটিশে যে 3টে বেশি গাড়ি যাবে না? 3টের বেশি গাড়ি যাবে না নোটিশে কি বলা আছে কোথাও? এরকম কি সরকারি নির্দেশ আছে? সরকারি নির্দেশ হচ্ছে 10টার থেকে পরীক্ষা 1টা পর্যন্ত। আমরা তো তার আগে যাইনি কোথাও। রাহুল গান্ধী সকালে বেরোতো তাহলে ডিস্টার্ব হতো, ট্রাফিক জ্যাম হতো, ছাত্রছাত্রী আসতে বাধা হতো। এখন তো ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে তারা পরীক্ষা দিচ্ছে, তার পাশ দিয়ে আমরা চলি, তার পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলছে না, তার পাশ দিয়ে মানুষ চলছে না, তার পাশ দিয়ে টোটো চলছে না। 3টে গাড়ি, একটা কথা হলো রাহুল গান্ধীর সঙ্গে যা সিকিউরিটি থাকে তাদের 5টা গাড়ি লাগে। আমি কি করে 3টে গাড়িতে বলবো যেতে? তার সিকিউরিটিগুলোকে রাহুল গান্ধী নিজে ঘাড়ে তুলে নিয়ে যাবে? বলুন আপনারা, বলুন। রাহুল গান্ধী একটা প্রোটেক্টিভ, ভারতবর্ষের একটা থ্রেট, ন্যাশনাল লিডার, তার সঙ্গে 3টে গাড়ি কি করে বলে প্রশাসন? বলুন আপনারা। তার সিকিউরিটি তো 5-7টা থাকে গাড়ি। নিরাপত্তার তো সমস্যা, নিরাপত্তা নিশ্চয় সমস্যা আছে। গায়ের জোরে করছে, কি করা যাবে? আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক আবারও কিন্তু মন্তব্য করলেন, আবারও কিন্তু ক্ষোভ প্রকাশ করে দিলেন। এবং এ নিয়ে কথা বলবো আমরা, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, যেটা জানতে চাইবো যে সেখানকার প্রশাসন কি বলছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন এই গাড়ির অনুমতি নিয়ে। দেখো, প্রশাসন সকাল থেকেই যেটা বলছে, কংগ্রেসকে বলেছেন এবং জেলা পুলিশ সুপার স্বয়ং অধীর চৌধুরীকে ফোন করে জানিয়েছিলেন যে আজকে মাধ্যমিক পরীক্ষা, যার ফলে কোনোভাবেই এই রোড শো করা যাবে না এবং মাইক বাজানো যাবে না। তুমি জানো যে গতকাল থেকে যেভাবে ফারাক্কা থেকে শুরু হয়েছে রাহুল গান্ধী রোড শো এবং ফারাক্কা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে প্রবেশ করার পর বহরমপুরে রাত্রিবেলায় পর্যন্ত 7টা পর্যন্ত রোড শো হয়েছে বহরমপুরে। কিন্তু সেক্ষেত্রে প্রশাসন সাহায্য করেছিল, প্রশাসন, প্রচুর পুলিশ প্রশাসন রাস্তায় ছিল, কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলা যেমন হয়নি, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও কোনো বিধিনিষেধ ছিল না। কিন্তু আজকে সকাল তুমি জানো যে 9:45 পরীক্ষা শুরু, অর্থাৎ ভোরবেলা থেকেই প্রায় কুয়াশা কাটিয়ে
ছাত্রছাত্রীরা পড়ুয়ারা বিভিন্ন স্কুলে তারা পৌঁছেছে এবং স্কুলে যাতে পরীক্ষা নির্বিঘ্নে দিতে পারে তার সব রকম ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। কিন্তু সেই সময় রাহুল গান্ধীর এই নবগ্রাম থেকে যে রোড শো, সেই রোড শোর কারণে কিন্তু প্রশাসন পরিষ্কারভাবে বলেছিল যে আজকে রোড শো এবং 3টের বেশি গাড়ি দেওয়া যাবে না। যদি অধীর চৌধুরীর বক্তব্য যে রাহুল গান্ধীর মতন হাই প্রোফাইলের নেতা, তার যে সিকিউরিটি থাকে তাতেই বেশি গাড়ি লাগে, সুতরাং 3টে গাড়িতে তারা কি করবে। কিন্তু বিষয় যেটা হচ্ছে এই কারণেই কিন্তু এই রোড শো হবে না বলেই গোকর্ণে রাস্তা অবরোধ, এবং রাস্তা অবরোধের পরে পুলিশ প্রশাসন ব্যাপার আরো জটিলের দিকে যাচ্ছে বলে বাধ্য হয়ে পুলিশ প্রশাসন রোড শোর অনুমতি দেয়। তবে জেলা তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে এইভাবে রাস্তা অবরোধ করে অন্তত পরীক্ষার দিন কংগ্রেস যে ঘটনা ঘটলো তার তীব্র নিন্দা করছে জেলাবাসী। পাশাপাশি তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 31 তারিখ বহরমপুর স্টেডিয়ামে এসে বলেছিলেন যে রাহুল গান্ধী তার সব রোড শো করবেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে মাধ্যমিক পড়ুয়াদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। যার ফলে কিন্তু প্রশাসন আজ সকাল থেকে সক্রিয় ছিল এবং কংগ্রেসকে বারবার প্রশাসন জানিয়েছিল যে কোনোভাবেই রোড শো করবেন না, যাতে পড়ুয়াদের স্কুলে যেমন স্কুল কেন্দ্রে যেতে কোনো অসুবিধা না হয়, পাশাপাশি মাইক যাতে না বাজানো হয়। কিন্তু কংগ্রেসের এই আন্দোলন যার ফলে কিন্তু প্রশাসনকে বাধ্য হয়ে রোড শো করতে দেওয়া হলো বলে জানা যাচ্ছে। ধন্যবাদ কল্যাণ। প্রতিনিধি কল্যাণ চন্দ্র ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, যেরকম রাহুলের যাত্রাপথে মাধ্যমিক জট 3টি গাড়ির অনুমতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী, এবং শুধুমাত্র 3টি গাড়ির অনুমতি কেন, অবশ্যই কংগ্রেসের হাইকমান্ড তিনি এবং রাহুলের নিরাপত্তায় ঘাটতির আশঙ্কা করছেন অধীর। এই মুহূর্তে তুমি যেহেতু রাহুল গান্ধীর সফর সঙ্গী, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছো, একমাত্র কলকাতা টিভি ভারত জোড়ো ন্যায় যাত্রার সফর সঙ্গী, এই মুহূর্তে তুমি ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সুচন্দ্রিমা? দেখো, বীরভূমে প্রবেশ করে গিয়েছে রাহুলের যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রার 20তম দিনে আজকে মুর্শিদাবাদ থেকে বীরভূম হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে যাত্রা। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু, এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জন্য কিন্তু যাত্রার অনুমতি মেলেনি এই বীরভূমে, এবং মুর্শিদাবাদ পুলিশের থেকে যে সুবন্দোবস্ত সেটাও কিন্তু বলা যায় না, কারণ মাত্র 3টি গাড়ির অনুমতি দেওয়া হয় তার কনভয় বের করার জন্য। যে বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে রাহুল গান্ধী একজন জাতীয় নেতা, তার কনভয়ে এত তার সুরক্ষা বাহিনী, তাদেরকে কি মাথায় করে নিয়ে যাওয়া হবে, তিনি এই কথা কিন্তু বলেছেন। যেমন ঠিক তেমন ভাবে এটাও বলেছেন যে এই যে অনুমতি না মেলা, এর জন্য রাহুল গান্ধীর সুরক্ষা ব্যবস্থায় যদি কোনো বাধা আসে, যদি সুরক্ষা ব্যবস্থার মধ্যে কোনো বাধা আসে, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রেও কিন্তু তার আশঙ্কা। পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণে কিন্তু রাহুল গান্ধী আজকে সকাল 8টায় যে যাত্রা শুরু করার কথা, এবং যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য সকাল 10টার পর কিন্তু সেই যাত্রা তিনি বের করেন, এবং হুটখোলা গাড়িতে করেই রাহুল গান্ধী এগিয়ে যাচ্ছেন। বীরভূমে রামপুরহাটে এখানে মর্নিং ব্রেক রয়েছে, এবং মর্নিং ব্রেকের পরেই ঝাড়খণ্ডের কাকুরের দিকে সেখানে এগিয়ে যাবে যাত্রা। অর্থাৎ বাংলায় আজকে পর্ব শেষ হওয়ার আগে আবারও সেই সুরক্ষা ব্যবস্থা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হলো অধীর চৌধুরীর বক্তব্যকে ঘিরে, যেখানে রাহুল গান্ধীর কনভয় মাত্র 3টি গাড়ির পারমিশন দেওয়া কেন হলো, বাড়তি গাড়ির পারমিশন চাওয়া হলো, সেটা কেন মঞ্জুর করা হলো না, এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে। একেবারে ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমা তোমায়। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ বাংলায় রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা, এবং এই ন্যায় যাত্রা থেকে রাহুল গান্ধী কি বার্তা দেন সেদিকে যেরকম নজর রয়েছে, পাশাপাশি জয়িতা যে ছবি আমরা দেখলাম শেষ দিনেও বাংলায় কিন্তু রাহুল গান্ধীর সেই পদযাত্রা ঘিরে জটিলতা। একেবারেই ভাষতে আমরা প্রথম দিন থেকে যদি আমরা দেখি যে প্রথম দিন থেকে উত্তরবঙ্গেও কিন্তু একাধিকবার বাধার সম্মুখীন হয়েছে রাহুল গান্ধী, এবং তার পোস্টারও ছেড়া হয়েছে, এবং আজকে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে যে বাংলার যে কর্মসূচি সেটাতে কাটছাট করা হয়েছে, যদিও সেক্ষেত্রে 3টি গাড়ির অনুমতি নিয়ে কিন্তু আবারও কিন্তু নিরাপত্তার প্রশ্ন থাকছে ভাষতে।
একদমই, এবং সেই জায়গায় ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে নজর থাকবে, কারণ একমাত্র কলকাতা টিভি ভারত জোড়ো ন্যায় যাত্রার সফর সঙ্গী। পাশাপাশি আরো অন্যান্য খবরে নজর রাখবো, তবে এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এবার যে খবরে নজর রাখবো, অনর মমতা জোটে আগ্রহী কংগ্রেস। বাংলায় ছোটখাটো ঘটনা ঘটেছে, ইন্ডিয়া জোট মজবুত রয়েছে, তৃণমূল ও কংগ্রেসের লক্ষ্য বিজেপিকে হারানো, এমনটাই মন্তব্য করেছেন জয়রাম রমেশ। এবং জয়রাম রমেশ তিনি যেমনটা আমাদের জানিয়েছেন আমাদের কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমাকে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে লোকসভা নির্বাচন জহিতা এগিয়ে আসছে, কিন্তু এই যে জটকে কেন্দ্র করে জটিলতা, কে কত আসনে লড়বে, এই জটিলতা, এই আসন সমঝোতা, কোথাও গিয়ে তার যে রফাসূত্র বেরোচ্ছে না। একদমই, আমরা কিন্তু দেখেছি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার প্রথম দিন থেকেই যে একলা চলর ডাক দিচ্ছেন এবং বাংলায় একাই লড়বে তৃণমূল, এমনটা কিন্তু জানিয়েছেন তিনি। একদম, এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকে একলা চলর যেরকম বার্তা দিয়ে এসেছেন, পাশাপাশি আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী তিনি যেরকম আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে তিনি করতে চাননি বা বেশি আসন চেয়েছেন এবং মত পার্থক্য হয়েছে বারংবার, এবং এমনও কথা উঠে এসেছে যে জোটে বাধা হয়ে আছেন, জোটে কাটা হয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং সেই জায়গা থেকে কংগ্রেস হাইকমান্ড তাদের যে মন্তব্য যে আমাদের লক্ষ্য এক, নিজেদের মতভেদ ভুলে যেতে হবে, এমনটাই কিন্তু কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন জয়রাম রমেশ। এবং শুধুমাত্র তিনি নন, আমরা আগে কিন্তু দেখেছি যে রাহুল গান্ধী তিনিও কিন্তু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং জোটে কিন্তু বারবারই জাতীয় স্তরের নেতৃত্বের কিন্তু আগ্রহ দেখা গিয়েছে বরাবরই। এবং কংগ্রেস হাইকমান্ডকে পরবর্তীতে তারা যে প্রথম থেকে তৃণমূলের সঙ্গে এই জোট করতে রাজি, বারংবার এই বিষয় সামনে এসেছে, কখনো রাহুল গান্ধীর সঙ্গে বা গান্ধী পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুসম্পর্ক, সেই সম্পর্কের কথাও যেরকম সামনে এনেছেন বারংবার কংগ্রেসের হাইকমান্ডের তরফে, কোথাও গিয়ে জোটে আগ্রহী যে কংগ্রেস হাইকমান্ড তা বারংবার তাদের মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রার যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গা দিয়ে গিয়েছে, এবং সেই সময় জয়রাম রমেশ তিনি যেমন বলেছেন যে তৃণমূল এবং কংগ্রেস তারা একসঙ্গে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, যে বার্তা বারংবার কংগ্রেসের হাইকমান্ড দিয়েছে। বাংলায় আসন সমঝোতা নিয়ে যে সমস্যা বারংবার হয়েছে, সেইখান থেকে কিন্তু এই মন্তব্য করেছেন জয়রাম রমেশ। তবে আপনাদের শোনাই যে কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ঠিক কি বলেছেন। यहाँ वहाँ छोटे छोटे मुद्दे हैं, कुछ परेशानी की सामना करना पड़ा है हमें, पर वो सब ठीक है। ये राजनीति में चलता है, राजनीति गर्मा राजनीति नहीं वो नहीं, वो उसमें परेशानी में मैं नहीं शामिल करूंगा, पर कुछ ना कुछ यहाँ रूट बदलना है, यहाँ नहीं जा सकते हैं, वहाँ जा सकते हैं, हमारे पोस्टर फाड़े गए, पर ये राजनीतिक गर्मा गर्मी है और ये वास्तविकता है पश्चिम बंगाल की राजनीति। तो इससे मैं घबराया नहीं हूँ। इंडिया गठबंधन मजबूत है, तृणमूल का मकसद है बीजेपी को हराना, कांग्रेस पार्टी का मकसद है बीजेपी को हराना। गठबंधन के बारे में झारखंड जाने से पहले बंगाल में टीएमसी को कोई मैसेज या वामपंथियों को कोई मैसेज? एक होकर लड़े, सीट शेयरिंग फॉर्मूला ईमानदारी से हम आए, बातचीत करके करें, और हम बीजेपी को हराना चाहते हैं। पश्चिम बंगाल में 18 से उनको 0 में लाना चाहते हैं, वो भी ममता बनर्जी चाहती है। तो हमारे मकसद एक ही है। अगर मकसद एक है, क्यों ये आपस में जो छोटे मोटे मतभेद हैं उसको भूल जाइए, क्योंकि ये विधानसभा के चुनाव नहीं है। पीसीसी को कोई मैसेज? ये पीसीसी को भी यही मैसेज, ये राष्ट्रीय चुनाव है, ये विधानसभा के लिए चुनाव नहीं है। राष्ट्रीय चुनाव में हमारा मुकाबला सिर्फ बीजेपी से ही है और किसी से नहीं। थैंक यू सो मच। थैंक यू। ভারত জোড়ো ন্যায় যাত্রায় এবার বাংলার পর্ব শেষ হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে যাত্রা পথের মধ্যে বাংলায় কিছু ছোট ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু তা যাত্রাকে প্রভাবিত করেনি এবং সর্বোপরি ইন্ডিয়া জোটকে কোনোভাবেই প্রভাবিত করেনি মনে করছে কংগ্রেস হাইকমান্ড নেতৃত্ব। ক্যামেরায় সৌমেন মুখার্জির সঙ্গে বহরমপুর থেকে আমি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং বকেয়া আদার দাবিতে আজকে কিন্তু ধর্ণা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে, তিনি ধর্ণায় বসবেন। ভাস্বতী,
একেবারে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে আমরা দেখেছি গত বছরের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় রাজধানীতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তারপর দীর্ঘ সময় কেটে গিয়েছে। কেন্দ্রের বিভিন্ন যে প্রকল্পগুলো সেখানে টাকা পায়নি রাজ্য, এই অভিযোগ যেরকম বারংবার তৃণমূল সুপ্রিমো করেছেন, কখনো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই অভিযোগ শোনা গিয়েছে। আজ থেকে রেড রোডে ধর্ণা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের জানাবো যে আমরা নজর রেখেছিলাম রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রায়, কারণ আজ বাংলায় রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় পর্বের শেষ দিন। বহরমপুরে থেকে শুরু হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলার এই শেষ দিনে। সেদিকে যেরকম আমাদের নজর রয়েছে, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে বীরভূমে কিন্তু কোনো রকম ভাবে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনুমতি দেয়নি পুলিশ। একদমই। এবং তাছাড়াও কিন্তু পদযাত্রা যদিও হচ্ছে না, তাছাড়াও কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে, মিছিল আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে এবং তারাপীঠেও তিনি যাবেন এমনটাই জানিয়েছেন আমাদের প্রতিনিধি। এবং আপনাদের জানিয়ে রাখবো এরপর কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকেই ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় শেষ দিন। একদম জহিতা, এবং সেই জায়গা থেকে আপনাদের মনে থাকবে যে উত্তরবঙ্গেও কিন্তু রাহুল গান্ধী বারংবার বাধার যেরকম সম্মুখীন হয়েছিলেন, দক্ষিণবঙ্গে যখন প্রবেশ করে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। কোচবিহারে আমরা মূলত দেখেছি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট, দিদি যথেষ্ট, এমন একটা পোস্টারও পড়েছিল কোচবিহার নাগরিক বৃন্দের তরফে। এবং রাহুল গান্ধীর যাত্রা যখন ঢুকেছিল তখন বাধার মুখে পড়তে হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছিলাম সফরসূচিতে কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিল্লিতে ফিরে যান এবং আবারও রাহুল গান্ধীর ন্যায়যাত্রা শুরু হয়। তবে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বারংবার যেরকম বাংলায় বাধার মুখে পড়ছে, তবে আজ মাধ্যমিককে সামনে রেখেই বাধা দিল বীরভূম জেলা প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। তবে কংগ্রেসের যারা নেতাকর্মীরা রয়েছেন, কংগ্রেস হাইকমান্ড, তারা বলছেন যে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা শুধুমাত্র পরীক্ষার যে সময়সীমা, সেই সময়সীমাতে কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কোনো রকম রোড শো তারা করছেন না আজ বাংলায়। আপনাদের সামনে তুলে ধরছি দুটি ছবি। একদিকে যেরকম আজ রেড রোডে ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বে বীরভূমে যে ন্যায়যাত্রা হওয়ার কথা ছিল সেই ন্যায়যাত্রায় একেবারে না করে দিয়েছে প্রশাসন। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে। রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন। জহিতা, দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছে তৃণমূল সুপ্রিমো, বারবার তিনি সরব হয়েছেন এবং কেন্দ্রের সঙ্গে চূড়ান্ত যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরে কিন্তু তিনি একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে বকেয়া যে অর্থ সেটা কিন্তু রাজ্যকে না দেওয়া হলে তারা লাগাতার কর্মসূচি করবে, ধর্ণা কর্মসূচি। সেই মতোই কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে যাওয়া মাত্রই এই তৃণমূলের তরফ থেকে ধর্ণা কর্মসূচি করা হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ধর্ণায় অংশগ্রহণ করছেন। একদমই। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচি এবং একেবারে যেরকম লোকসভা নির্বাচন আসন্ন, এর আগে আমরা দেখেছিলাম ডিসেম্বরে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু কোথাও গিয়ে এই যে বঞ্চনার অভিযোগ তার কোনো রফা মেলেনি। দেবজ্যোতি, আজ কি কি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর? তিনি মূল কর্মসূচি শুরু করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন 1 ফেব্রুয়ারি, 1টার সময় তিনি এখানে আসবেন এবং এখানে অবস্থানে বসবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে আপনাদের সামনে তুলে ধরছি রেড রোডে ধর্ণা কর্মসূচি। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হবেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা থাকবেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো বর্ধমানের 2 সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে বৈঠক রয়েছে সেখানে, এবং সেই বৈঠকে ঠিক কি কি বিষয় মুখ্যমন্ত্রী তুলে ধরেন, কি কি বিষয় আলোচনা হয়। তবে খুব গুরুত্বপূর্ণ, লোকসভার আগে আজকের এই ধর্ণা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। আরো একবার দেবজ্যোতির কাছে আসবো। দেবজ্যোতি, আজ কি কি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর? কারণ তৃণমূল সুপ্রিমো তিনি বলেছিলেন ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর লাগাতার ধর্ণার হুঁশিয়ারি দিয়েছিলেন। দেখো, তোমার সঙ্গে শেষ যখন কথা হচ্ছিল সেই
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে 48 ঘন্টা তিনি বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে অবস্থান করবেন এবং তারপরে যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা না দেয় তাহলে কিন্তু তিনি আরো বৃহত্তর আন্দোলন করবেন এবং তিনি আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎকার করতে পারেন বলে কিন্তু সূত্রের খবর। অর্থাৎ দেখো, এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে 5 বার বৈঠক করেছেন এবং কেন্দ্রীয় প্রকল্প নিয়ে একাধিকবার বৈঠক হবার পর থেকেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 100 দিনের প্রকল্পের টাকা দেওয়া হয়নি। অর্থাৎ গ্রামীণ অর্থনীতি যার উপর দাঁড়িয়ে রয়েছে 100 দিনের কাজের, সেই কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং রাজ্যের বকেয়া বহু টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যেমন দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করছেন। প্রায় 1 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে প্রাপ্য রয়েছে রাজ্য সরকারের। তবে দেখো, একদমই দেবজ্যোতি, তুমি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একদমই তুমি যেমনটা বলছিলে যে 5 বার বৈঠকের পরেও কোনো রকম রফা সূত্র উঠে আসেনি। আবারও হয়তো সামনের সপ্তাহে একটা বৈঠক করতে পারেন এবং সেই জায়গাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেবার প্রচেষ্টা। জল জীবন মিশনের প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই জল জীবন মিশন নিয়েও কিন্তু দুর্নীতির কথা উঠেছিল, সেই জায়গা থেকে এই বরাদ্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূল কংগ্রেস এটিকে নৈতিক জয় হিসেবে তারা দেখতে চাইছেন, তবে যে বিপুল পরিমাণ অর্থ এখনো কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য রয়েছে, সেই দাবিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বৈঠকে বসছেন, অবস্থানে বসছেন এবং এই অবস্থান মঞ্চ থেকে তিনি 2টি জেলার পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের তিনি সাংগঠনিক বৈঠক করবেন। অর্থাৎ লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি, মার্চের 8 বা 9 তারিখে ইলেকশন ঘোষণা হবার কথা। সেই জায়গাতেই সময় কিন্তু অত্যন্ত কম। তৃণমূল কংগ্রেস ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, যেমন প্রশাসনিকভাবে সমস্ত জেলার কাজকর্মকে তিনি দেখছেন, তেমনি সাংগঠনিকভাবেও একাধিক বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে করেছেন এবং আজকে রেড রোডের যে ধর্ণা মঞ্চে সেখানেই তিনি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের সাংগঠনিক বৈঠক করবেন। দেখো, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত একটি শক্ত ঘাঁটি, কারণ গত বিধানসভা নির্বাচনের এখানে যে 16টি আসন ছিল বিধানসভার, সেখানে 16টি তারা জয়লাভ করেছিলেন। অন্যদিকে পশ্চিম বর্ধমানের 3টি আসন ছিল। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এই রয়েছে সেগুলো যাতে তাদের দখলে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে ধর্ণা কর্মসূচিও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাংগঠনিক যে বৈঠক তাও কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একদমই দেবজ্যোতি, ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। একেবারে ভাস্বতী, এর আগে কিন্তু বারবার মোদি মমতার বৈঠক হয়েছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের, যে বৈঠক হয়েছে আমরা দেখেছি যে এর আগের গত বছরেই 20 ডিসেম্বরে কিন্তু বৈঠক হয়েছে এবং তারপরে যে চূড়ান্ত বৈঠক হয় কেন্দ্রের সঙ্গে, সেখানে কিন্তু কোনো রকমের রফাসূত্র হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন যে 1 ফেব্রুয়ারির মধ্যে যদি এই বকেয়া যে অর্থ সেটা রাজ্যকে না দেওয়া হয় তাহলে কিন্তু লাগাতার কর্মসূচি চালানো হবে, ধর্ণা কর্মসূচি চালানো হবে এবং সেই মতোই কিন্তু আজ থেকে এই ধর্ণা কর্মসূচি ভাস্বতী। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছেন যে 7 দিনের পরে, 7 দিনের মধ্যে এই ধর্ণা কর্মসূচি যতদিন চলবে, এই ধর্ণা কর্মসূচি চলাকালীনও যদি সেই অর্থ না দেয় কেন্দ্রের তরফ থেকে, তাহলে কিন্তু দিল্লি আবারও যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই। আর সেই আবহে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে রেড রোডে ধর্ণা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, সেই ধর্ণা কর্মসূচির পর কিন্তু আগামী 6 ফেব্রুয়ারি তার দিল্লি যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে প্রাপ্য আদায় বেশ কয়েক দফায় কিন্তু নয়াদিল্লিতে দরবার করেছেন মুখ্যমন্ত্রী এবং সর্বশেষ মনে থাকবে 2023 ডিসেম্বরে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আপনাদের সামনে তুলে ধরছি, 5ই আগস্ট বৈঠক হয়েছিল 2022-এ, 27শে জুলাই দিল্লিতে বৈঠক হয় 2021-এ, 22শে জানুয়ারি 2020-তে কলকাতায় বৈঠক হয়। মোদি মমতা এই বৈঠক, বারবার বাংলার বঞ্চনা নিয়ে নালিশ, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই বঞ্চনা যে প্রতিবাদ তা দিল্লির বুকে
ঠুকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে এই যে বকেয়া তা কিন্তু মেটানো হয়নি। আর তাই লোকসভার আগে এই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, লাগাতার ধর্ণা তিনি চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত কেন্দ্র বকেয়া বরাদ্দ না মেটায়। নজর রাখবো যে খবরের দিকে, নরেন্দ্রপুর কাণ্ডে গ্রেপ্তার আরো 2, গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 8। ভাষাতে আমরা যেটা দেখেছিলাম যে নরেন্দ্রপুরে যে স্কুলে তাণ্ডব চালিয়েছিল বহিরাগতরা এবং শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু নতুন করে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার দিনই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল। মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হয়ে গিয়েছে, তার জন্য মহকুমা শাসককে দায়িত্ব দিয়েছিল স্কুল পরিচালনার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জানবো গ্রেফতারি নিয়ে, আমাদের সঙ্গে সুখদেব দে রয়েছেন ফোন লাইনে। সুখদেব, কি আপডেট রয়েছে? এই যে নতুন করে গ্রেফতার হলো কয়েকজন এবং তাদের কি পরিচয় বা কি যোগসূত্র রয়েছে এই ঘটনার সঙ্গে? ঘটে নরেন্দ্রপুর থানার বলরামপুর মন্নতনাথ যে বিদ্যা মন্দির রয়েছে সেখানেই শিক্ষকদের উপর হামলার অভিযোগ ওঠে এবং কি ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপরই গত 30শে জানুয়ারি মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করা হয়, শেখ আব্দুল সুফিয়ান। পরে আরেকজনকে গ্রেপ্তার করা হয়, শোভন আলী সর্দারকে। কিন্তু ঘটনাচক্রে এদের কিন্তু কোনো এফআইআর নাম ছিল না। এরপরেই এই ঘটনায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে। তখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে অবিলম্বে এফআইআর যাদের নাম রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে মাধ্যমিক পরীক্ষার আগেই। সেই মতো পুলিশ তৎপরতার সাথে তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার প্রায় 6 দিনের মাথায় আরো 6 জনকে গ্রেপ্তার করে। কিন্তু গতকাল যাকে গ্রেপ্তার করা হয়, আরো 2 জনকে গ্রেপ্তার করা হয় গতকাল রাতে। গ্রেপ্তার করা হয় প্রবীর সর্দার উর্ফে ছোটন, তিনি বিষ্ণুপুরের বাসিন্দা, ও তার ভাগ্নেট অসীম ঈশ্বরকেও গ্রেপ্তার করা হয়। তুমি জানো অসীম ঈশ্বর এবং ছোটন যে সর্দার রয়েছে, প্রবীর সর্দার, তাকে এই ভিডিওতে যেটা আমরা দেখেছিলাম, দেখা গিয়েছিল শিক্ষকদের উপর চড়া হয়ে শিক্ষকদের মারধর করতে। এরপর 2রা ফেব্রুয়ারি শুক্রবার মানে আজ ভোর রাতে আবারও 2 জনকে গ্রেপ্তার করা হয় যাদের এফআইআর এর নাম রয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়, তিনি হচ্ছে বনগুলি 2 নম্বর পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু ও স্কুল পরিচালন কমিটি মানে ওই স্কুলের পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান। এদেরকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়। আজ যাদেরকে গ্রেপ্তার করা হয় 2 জন এবং গতকাল রাতে যাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই 4 জনকে আজ বারাইপুর আদালতে পেশ করা হবে। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। তবে দেখো, আমি বলে রাখবো, কিন্তু মূল অভিযুক্ত যারা রয়েছে 4 জনের যে এফআইআর এর নেম কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিশেষ করে বলে দেওয়া হয়েছে, তারা এখনো অধরা রয়েছে। যেমন প্রধান শিক্ষক সৈয়দ ইমতাজ আহমেদ ও বনগুলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল। একদমই প্রধান শিক্ষক এখনো পর্যন্ত অধরা, বেপাত্তা তিনি। ধন্যবাদ জানাবো সুখদেব দে, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। গ্রেফতার স্কুলের পরিচালন কমিটির সদস্য, পাশাপাশি এবং যেমন জানা যাচ্ছে যে তৃণমূল কর্মী বা শাসক দলের সঙ্গে যোগসূত্র রয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্য তিনিও গ্রেফতার হয়েছেন। পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু, তাকেও গ্রেফতার করা হয়েছে নরেন্দ্রপুরের শিক্ষক নিগ্রহের ঘটনায়। যে ভিডিও সামনে এসেছিল, শিউরে উঠেছিল গোটা বাংলা। ক্লাস নেওয়ার সময় শিক্ষকদের বেধড়ক মারধর করে, বহিরাগতরা তাণ্ডব চালায় স্কুল চত্বরে এবং তারপরে এর জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং যেমনটা জানা যাচ্ছে স্কুল পরিচালন কমিটির সদস্য তিনিও গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। নরেন্দ্রপুর কাণ্ডে গ্রেপ্তার আরো 2, এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 8। গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং অন্যদিকে ভাস্বতী তৃণমূল নেতা তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তার সহযোগী তিনিও গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। বীরভূমে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ইতিমধ্যে বীরভূমে গিয়ে পৌঁছেছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বিভিন্ন সময় আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করেছে এবং লাগাতার এই ন্যায় যাত্রার মধ্যে দিয়ে বিজেপির বিরুদ্ধে এবং কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার কিন্তু আন্দোলন শানিয়ে গিয়েছেন কংগ্রেস হাইকমান্ড।
গতকাল থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাহুল গান্ধীর এই যে পদযাত্রা তা ঘিরে অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থক মানুষেরা যেরকম ভিড় জমিয়েছিলেন, পাশাপাশি রাস্তার দুধারে একমাত্র তাদের প্রিয় নেতাকে একবার দেখতে, রাহুল গান্ধীকে দেখতে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন। এবং এই মুহূর্তে বীরভূমে রয়েছে জহিতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। যদিও মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কর্মসূচিতে কাটছাট হয়েছে, তবে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে ভাস্বতী, যে সেখানকার কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রাহুল গান্ধীর ছবি দিয়ে টানানো হয়েছে রাস্তার মাঝে, এমনকি মিছিলেরও আয়োজন করা হয়েছে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে সেখানকার। আর সেই ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। রাহুল গান্ধী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে বীরভূমে, এবং সেখান থেকে আজকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবং বহরমপুর থেকে আজকে কিছুটা দেরিতে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু দেরিতে শুরু করা হয়েছে এবং একাধিক কর্মসূচিতে কাটছাটও করা হয়েছে। একদিকে প্রশাসনের তরফ থেকে পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি, অন্যদিকে কিন্তু মিছিলের আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। পদযাত্রা করবেন না রাহুল গান্ধী, তবে ছোটখাটো বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। একদমই, এবং আমরা একটু বিস্তারিত জেনে নিই। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে। মনা, আমরা সকালেই যে ছবি দেখলাম এবং যে খবর আমরা কলকাতা টিভির দর্শকদের তুলে ধরলাম যে বীরভূমে পুলিশ অনুমতি দেয়নি রাহুল গান্ধী নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রায়, তবে এই মুহূর্তে সেখানে পৌঁছেছে, ঠিক কি কি বিষয় সেখানকার? মনা, যে বিষয় আমরা সকালে সম্প্রচার করেছি কলকাতা টিভির পর্দায়, যে বীরভূমে কোনো রকম ভাবে অনুমতি দেয়নি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশে, তবে এই মুহূর্তে বীরভূমে পৌঁছেছে, তাহলে ঠিক কি বিষয় উঠে আসছে জায়গা থেকে, কি ছবি এই মুহূর্তে সেখানকার? তৃণমূলের সঙ্গে কোনো জোট নাই, হ্যাঁ আমাদের বামফ্রন্ট কংগ্রেসের যাওয়া। মনা, তুমি এই মুহূর্তে বীরভূমে রয়েছো, ভারত জোড়ো ন্যায় যাত্রার ছবি তুলে ধরছো। আমরা দেখলাম যে বীরভূমে পুলিশ অনুমতি দেয়নি ভারত জোড়ো ন্যায় যাত্রার, এই মুহূর্তে কি ছবি, কারণ বীরভূমে ইতিমধ্যে এসে পৌঁছেছে ন্যায় যাত্রা? দেখো, অবশ্যই তুমি জানো যে রাহুল গান্ধীর যে কর্মসূচি, তুমি জানো যে গোটা ভারতকে এক সুতোর মধ্যে দিয়ে গাঁথা, অর্থাৎ একত্রিত করা, এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রার যে কর্মসূচি, সেই কর্মসূচি তুমি জানো বেশ কিছু বিধিনিষেধের কারণে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার কর্মসূচি, অর্থাৎ রাহুল গান্ধীর কর্মসূচি, তার কর্মসূচিতে পুরোটাই কিন্তু যে অবশ্যই বলতে পারে যে ছাড়পত্র, সেই ছাড়পত্র কিন্তু দেয়নি, অর্থাৎ অনুমতি দেয়নি। কিন্তু তবুও তুমি জানো যে রাহুল গান্ধী ইতিমধ্যেই বীরভূমে এসে পৌঁছেছে। বীরভূমের যে মাটি, তারাপীঠের মাটি, সেই মাটি কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কিন্তু ছুঁয়েছে। দেখো, খড়গ্রাম ছাড়ার পরই বুদিগ্রামে যখন রাহুল গান্ধী ঢুকলেন, আমরা দেখতে পারলাম টাইট সিকিউরিটি, হাই ভোল্টেজ নিরাপত্তা বলা যেতে পারে, সেই নিরাপত্তার বলয়ে কনভয়ের মধ্য দিয়ে লাল রঙের জিপে রাহুল গান্ধী, এবং তিনি সাদা টি শার্ট পরে রয়েছেন। তাকে অবশ্যই বীরভূমের যিনি কংগ্রেসের সভাপতি রয়েছেন মিল্টন রশিদ, তিনি উত্তর দিয়ে তাকে কিন্তু বরণ করে নিলেন, এবং সেই ছবিটাই কিন্তু মূলত উঠে এলো, আমরা দেখতে পেলাম। এবং অবশ্যই তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রার যে শোভাযাত্রা, যা মিছিল বা তার যে এই যে প্রসেশন, সেটা কিন্তু ইতিমধ্যেই বুদিগ্রাম ছাড়িয়ে তারাপীঠের কাছাকাছি কিন্তু চলে এসেছে। এবং তারাপীঠ থেকে তারাপীঠ যাওয়ার পর তারা সরাসরি সে তারাপীঠ রামপুরহাট রোড ধরবে। রোড ধরে নিয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে রামপুরহাটের বাস স্ট্যান্ড, অর্থাৎ জাতীয় সড়ক বলা যেতে পারে। সেই জাতীয় সড়কে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি, এবং অবশ্যই তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। তুমি দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষজন কিন্তু এই মুহূর্তে রয়েছে, প্রচুর মানুষজন এই মুহূর্তে রয়েছে। এবং দেখতে পাচ্ছি যে রীতিমতো কাতারে কাতারে কংগ্রেসের যারা কর্মী সমর্থক, তারা কিন্তু ভিড় জমিয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। এবং অবশ্যই সেই ছবিটাই আমি তোমাকে তুলে ধরবো, দেখানোর চেষ্টা করবো। আমার সহকর্মী রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ধীরাজ চট্টোপাধ্যায়, সেই ধীরাজ চট্টোপাধ্যায় কিন্তু আমাদের ছবি দেখাচ্ছে। তুমি দেখো, রাহুল গান্ধীর যে যাত্রা, অর্থাৎ ন্যায় যাত্রা, ভারত জোড়ো যে ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রার এখনো পর্যন্ত তারা কিন্তু একেবারেই
বলা যেতে পারে যে রামপুরহাটের যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই 14 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি বলা যেতে পারে। এবং প্রচুর কর্মী সমর্থক আমরা দেখতে পাচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর ছবি দেওয়া, তারা প্ল্যাকার্ড দিয়ে রয়েছে রাহুল গান্ধীর সঙ্গে জুড়ুন, আপনিও হন ন্যায় যোদ্ধা লেখা রয়েছে। কোথাও দেখতে পাচ্ছি সিপিএম এর তরফ থেকে, বামপন্থী তরফ থেকে তাদের পতাকা নিয়ে কর্মী সমর্থকরা চলে এসেছেন। আমি আবারও বলবো তোমাকে, তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে রামপুরহাট। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মূলত বলা যেতে পারে যে এখানে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা কর্মসূচি, সেই তার যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু পৌঁছাবে। এবং অবশ্যই আমি তোমাকে ছবিটা আবারও দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ যে এক এক করে তার যে কনভয়ে অর্থাৎ রাহুল গান্ধী ঢোকার আগের মুহূর্তটা যেটা হচ্ছে যে সেই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে। আরো একটা চিত্র তোমাকে পৃথকভাবে দেখায়, সেটি হচ্ছে আদিবাসী নৃত্য। আদিবাসী নৃত্য, ডান দিকে রাহুল গান্ধীকে কিন্তু এই মুহূর্তে অভ্যর্থনা জানাচ্ছেন। এই দেখো সরাসরি আমি তোমাকে সেই ছবি দেখাবো। তুমি দেখো অবশ্যই রাহুল গান্ধী কিন্তু পৌঁছে গেছে রামপুরহাটের 7 নম্বর জাতীয় সড়কে। তার যে জিপ, সেই জিপের ছবি এই মুহূর্তে তোমাকে কলকাতা টিভির পর্দায় সরাসরি দেখাচ্ছি। রাহুল গান্ধীর জিপ তুমি দেখতে পাচ্ছ। এই যে অধীর রঞ্জন চৌধুরী রয়েছে, রাহুল গান্ধী নিজে কিন্তু হাত দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি কিন্তু সরাসরি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় রাহুল গান্ধীর ছবি। দেখো অসংখ্য কংগ্রেসের, সিপিএম এর কর্মী সমর্থকরা রয়েছেন এবং রাহুল গান্ধীকে একটু স্পর্শ করার চেষ্টা করছেন। তার যে কনভয় রয়েছে, তার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এবং রাহুল গান্ধীর ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে। তুমি দেখতে পাচ্ছ তার গাড়ি কিন্তু এই মুহূর্তে রামপুরহাটের 14 নম্বর জাতীয় সড়ক, সেই 14 নম্বর জাতীয় সড়ক রামপুরহাট যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড ছাড়িয়ে এই মুহূর্তে ভাটশালা যে মোড়, সেই মোড়ের দিকে এই মুহূর্তে। অন্যান্য খবর দিকে নজর রাখবো, তবে আরো বারো এই পর্যন্তই। একেবারে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন।